আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। আর সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। একটা মানুষ সুস্থ থাকলে সে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, নেক আমল করতে পারে। আর সুস্থ না থাকলে তার ইচ্ছা থাকলেও সে নেক আমলে অংশগ্রহণ করতে পারে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আবার ক্লাসের মধ্যে নিয়ে আসে, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। গত কিছু ক্লাস আমরা নিছি এর আগেও, আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের এখানে আসছি আমি। সেটা হলো জৈব রসায়ন, যেটাকে অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। ইতিমধ্যে আমরা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে এর আগে আলোচনা করছি, আমার শিটের মধ্যেও আলোচনা আছে। ওগুলো ভালোভাবে দেখলে আশা করা যায় আমরা পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন অ্যান্সার করতে পারবো। পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন কমন আসবে এবং সেগুলোতে আমরা অ্যান্সার করতে পারবো। তবে আমি যতটুকু পড়াচ্ছি, ডুয়েট অ্যাডমিশনের শিক্ষার্থী যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের, তারাও হয়তো বা এটা দেখছেন। তাদের জন্য কিন্তু এটা জাস্ট অল্প কিছু ধারণা, আপনাদেরকে আরও বিশদ পড়তে হবে। বাকি জব কোচিংয়ে যারা আছেন তাদের জন্য আমি যেগুলো বলতেছি এবং আমার শিটে যা আছে এটা থেকেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এটা দিয়েই হয়ে যাবে আমরা যদি ভালো করে পড়ি। আশা করি অনেকখানি এখান থেকে কমন আসবে। যাই হোক, আজকে আমরা যে আলোচনা করব জৈব রসায়ন। আমরা ইতিমধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে জৈব রসায়নের জনককে বা অর্গানিক কেমিস্ট্রির জনককে। তো আমরা কিন্তু অনেকেই বার্জেলিয়াসের নাম শুনে থাকছি। আসলে বার্জেলিয়াস কিন্তু জৈব রসায়নের জনক না। জৈব রসায়নের জনক হলো ফ্রেডরিক উইলার। ইনি হলো জৈব রসায়নের জনক। আর বার্জেলিয়াসের নাম এত বেশি আসে কারণ 1828 সালের পূর্বে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস এবং তখনকার সমসাময়িক বিভিন্ন বিজ্ঞানীরা বার্জেলিয়াসের মতবাদকেই প্রায়োরিটি দিয়েছিলেন এবং তার মতবাদটাকে মেনে নিয়েছিলেন, যে মতবাদকে বলা হয় প্রাণশক্তির মতবাদ। যদি কোনো কারণে কোনো প্রশ্নে আসে যে প্রাণশক্তির মতবাদের আবিষ্কারককে বা প্রাণশক্তির মতবাদ কে দিয়েছিলেন, মানে এই প্রাণশক্তির মতবাদের জনককে, তখন কিন্তু আমরা বার্জেলিয়াস বলবো। কিন্তু বার্জেলিয়াস জৈব যৌগের জনক নয়। তখনকার সময়কার বিজ্ঞানীরা তার কথা মেনে নিয়েছিলেন। উনি বলছিলেন যে জৈব যৌগ আসলে এটা একটা রহস্যময় শক্তির সাথে সে তুলনা করছিল, যে জৈব যৌগ একটা রহস্যময় শক্তির প্রভাবে জীবদেহে বা অর্থাৎ প্রাণী দেহে অথবা উদ্ভিদ দেহে সৃষ্টি হয়ে থাকে। এই রহস্যময় শক্তি, যেটা ইংলিশে বলা হয় ভাইটাল ফোর্স, এই শক্তিটা উনি মনে করতেন যে এই রহস্যময় শক্তির প্রভাবে যে জৈব যৌগ সৃষ্টি হয়, এটা জীবদেহ, যেটাকে বলা হয় প্রাণী দেহ অথবা উদ্ভিদ দেহেই এটা সৃষ্টি হয়, আর অন্য কোথাও পাওয়া সম্ভব না। অর্থাৎ পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়, এটা বার্জেলিয়াস বলছিলেন। অর্থাৎ ওনার কথা মতে এটাই ছিল যে মানুষের জীবজন্তুর যে মলমূত্র এবং উদ্ভিদ দেহের মধ্যে থেকে এবং মানুষের বা জীবজন্তুর পচা যে দেহ পচে যায়, ওখান থেকে জৈব যৌগ পাওয়া যায়, মলমূত্র থেকে জৈব যৌগ পাওয়া যায়। বা এই যে বিভিন্ন কীট পতঙ্গ, রেশম পোকা বা যেমন তুলা থেকে সুতা হচ্ছে, এগুলো কিন্তু সব প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে। উনি মনে করছিল যে একটা রহস্যময় শক্তির প্রভাবে প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহেই জৈব যৌগ পাওয়া সম্ভব, পরীক্ষাগারে এটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। এই মতবাদটাকে, এই যে প্রাণ শক্তি যেটা বলা হইতেছিল, একটা রহস্যময় শক্তি, এটাকে ইংলিশে বলা হয় ভাইটাল ফোর্স। উনি যেটা বলছিল যে এই তার মতবাদ যেটা ছিল যে এটাই প্রাণশক্তির মতবাদ। এই জন্য আমরা প্রাণশক্তির মতবাদ হিসেবে বার্জেলিয়াসকেই আমরা জানবো যে বার্জেলিয়াস প্রাণশক্তির মতবাদের জনক। উনি সুইডিশ বিজ্ঞানী ছিলেন। কিন্তু পরবর্তীতে বার্জেলিয়াসেরই একজন ছাত্র, জার্মান বিজ্ঞানী, যিনার নাম ফ্রেডরিক উইলার, যেটা না লিখলেই নয়, ফ্রেডরিক উইলার, ইনি জার্মান বিজ্ঞানী। ইনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেটকে, আপনারা জানেন অ্যামোনিয়াম সায়ানেট কিন্তু একটা লবণ, এটা একটা অজৈব যৌগ। অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিচ্ছিলেন। অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি তাপ দিচ্ছিলেন, হিট দিচ্ছিলেন যে কোনো একটা কারণে। পরবর্তীতে তিনি দেখলেন এখান থেকে ইউরিয়া প্রস্তুত হয়েছে, এখান থেকে পাওয়া গেছে। এটা ছিল অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে যেটা আমরা বলতেছিলাম যে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক উইলার, উনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেটকে হিট দিচ্ছিলেন। তারপরে সে হঠাৎ করে দেখলেন এখান থেকে উৎপন্ন হয়ে গেছে ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ, আপনারা জানেন।
তাহলে দেখেন এটা একটা অজৈব যৌগ আর এটা একটা জৈব যৌগ। উনি কিন্তু তখন ইউরেকা বলে চিৎকার দিলেন এবং সে প্রমাণ করলেন যে আসলে অজৈব যৌগ থেকে পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। অর্থাৎ বার্জেলিয়াসের যে প্রাণশক্তির মতবাদ, উনি বলছিলেন যে এটা প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ থেকে এটা আর পাওয়া সম্ভব না, জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না, ওনার কথাকে কিন্তু তিনি ভুল প্রমাণিত করলেন এবং তিনি প্রমাণ করলেন যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ পাওয়া যায় পরীক্ষাগারে। তো তিনি কিন্তু এখন জৈব যৌগের জনক হিসেবে পরিচিত, ফ্রেডরিক উইলার। পরীক্ষা যদি আসে জৈব যৌগের জনককে, আমরা বলবো ফ্রেডরিক উইলার। উনি জার্মান বিজ্ঞানী ছিলেন। আর উনি কিসে থেকে এরকম ইউরিয়া প্রস্তুত করলেন? বলতে হবে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার ফলে ইউরিয়া উৎপন্ন। ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ। আপনারা জানেন তো ইউরিয়া একটা সার, তাই না? ইউরিয়া যে সার তৈরি করা হয়, আমাদের বাংলাদেশে কোন কারখানায় ইউরিয়া সার তৈরি হয় বলতে পারবেন? একজন বলছে যমুনা। ইউরিয়া সার আসলে ঘোড়াশাল, যেটা ঘোড়াশালে কিন্তু ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ইউরিয়া সারের যে সার প্রস্তুত করি যে আমরা, প্রত্যেকটা জিনিসই উৎপাদন করতে গেলে কিন্তু কিছু র মেটেরিয়ালস দরকার হয়। ইউরিয়া সারের র মেটেরিয়ালস কি বলতে পারবেন আপনারা? আমার সামনে কিছু স্টুডেন্ট আছে নিরাপদ দূরত্বে তারা থেকে ক্লাস করতেছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম আসলে ইউরিয়া সারের প্রকৃত র মেটেরিয়াল যেটা, কাঁচামাল যেটা, সেটা কিন্তু মিথেন। হ্যাঁ, তো এটা হলো ইউরিয়া সারের র মেটেরিয়ালস বা কাঁচা পণ্য। তো আর আমরা যে ইউরিয়া, যেটা নাইট্রোজেন যেটাকে বলা হয়েছে, মানুষের মলমূত্র থেকে বা মূত্রের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়, ওখান থেকে ইউরিয়া হয়। এটা বার্জেলিয়াসের মতবাদ ছিল যে আসলে এই মানুষের বা জীবজন্তুর থেকেই ইউরিয়া পাওয়া যাবে, পরীক্ষাগারে পাওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু ফ্রেডরিক উইলার প্রমাণ করছে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকেও কি ইউরিয়া প্রস্তুত করা যায়। ইউরিয়া সারের কারখানা আমরা বলতেছিলাম ঘোড়াশাল, এবং ইউরিয়া সারের যে র মেটেরিয়ালস বা কাঁচামাল সেটা আমরা বলছি মিথেন, তাই না? হ্যাঁ হোক, কিন্তু আমাদের যে ঘোড়াশালটা এটা একটা মেইন এই জন্য ঘোড়াশাল পরীক্ষা যদি আসে 4টা থাকতে পারে, তখন আমরা ঘোড়াশাল যে অপশনগুলো থাকবে ঘোড়াশালে আমরা টিক দিব। তো যাই হোক, এখানে আমরা বার্জেলিয়াসের মতবাদ এবং ফ্রেডরিক উইলারকে নিয়ে আলোচনা করছি। আবার দেখেন ওই যে ব্যাটারি আমরা যেটা বলি ড্রাই সেলের আবিষ্কারক কিন্তু ফরাসি বিজ্ঞানী ল্যাকলেন্স। ওজোন স্তরের যে ফাটলের জন্য দায়ী যদি বলা হয়, কি ওজোন স্তরের ফাটলের জন্য দায়ী কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন। আমার শীটের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, জৈব যৌগের মধ্যে কিন্তু আরও অনেক কিছুই পরীক্ষা আসে। অনেক সময় বলে যে পাকা কলার ভিতরে কি পাওয়া যায়, এটা কিন্তু অ্যামাইল অ্যাসিডেট। আবার এই যে ফলের যে মধ্যে যে একটা পাকা ফলের যে গন্ধ, এটা কিসের জন্য হয়ে থাকে? অ্যাস্টারের কারণে। আবার বলা হয় যে ফল পাকানোর জন্য কি ইউজ করা হয়? ইথিলিন কি বলেন তো? এটা কিন্তু একটা জৈব যৌগ। যত হাইড্রোকার্বন আছে সবই কিন্তু জৈব যৌগ। তো এখানে আবার দেখেন আপনার অনেকগুলো জৈব অ্যাসিড আছে। আমরা জৈব যৌগগুলা কোনগুলা বলেন তো? জৈব যৌগ যেগুলা, সেগুলো কিন্তু মূলত এদের যে বিক্রিয়ার গতি ধীর গতি সম্পন্ন হয় এবং এদের গঠন প্রকৃতি জটিল হয়ে থাকে। তো যাই হোক, আপনি দেখেন লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে, লেবু কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ। আল্লাহ পাক লেবু সরাসরি গাছের মধ্যে দিয়েছে আল্লাহর হুকুমে। তো ওই লেবুর মধ্যে কিন্তু একটা অ্যাসিড আছে, সেটা সাইট্রিক অ্যাসিড। আপনারা জানেন আনারসের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। তো এই অ্যাসিডটাও কিন্তু একটা অ্যাসিড, কিন্তু এটা অজৈব অ্যাসিড, যেগুলো যেরকম সালফিউরিক অ্যাসিড পরীক্ষাগারে তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড, এদের চাইতে কিন্তু বিক্রিয়ার গতি সব দিক দিয়ে এরা কিন্তু ধীর গতি সম্পন্ন। আপনি লেবু খাইলেও কিন্তু একটা অ্যাসিডিটি হয়, কিন্তু এটা খুব বেশি ক্ষতি করে না। এগুলো জৈব অ্যাসিড, অর্থাৎ জৈব অ্যাসিডের ক্রিয়ার ক্ষমতা যেটা, বিক্রিয়ার গতি, এগুলো ধীর গতি। আবার দেখেন দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, এটাও একটু কিন্তু জৈব অ্যাসিড। পরীক্ষা আসতে পারে অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার যেটাকে বলা হয়, এটাও কিন্তু জৈব অ্যাসিড। এই জন্য আবার দেখেন আপেল, টমেটো, এগুলোতে থাকে ম্যালিক অ্যাসিড, জৈব অ্যাসিড। হ্যাঁ, তারপরে দেখেন যে টার্টারিক অ্যাসিড যেটাকে বলা হয়, আঙ্গুর, তেঁতুল, এগুলোতে থাকে টার্টারিক অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড। পরীক্ষায় আসতে পারে যে জৈব অ্যাসিড কোনগুলো, এগুলো আসলে জৈব অ্যাসিড। আর জৈব যৌগ মানে হাইড্রোকার্বন বা তার জাতসমূহ, এগুলোই হলো জৈব যৌগ। যাই হোক, এগুলো মোটামুটি আমরা আলোচনা করছি। আজকে আমরা কিছু ফিজিক্স নিয়ে আলোচনা করবো। ফিজিক্স মানে ফিজিক্সের মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। আপনারা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, এগুলো মূলত ফিজিক্স থেকেই আসছে। ফিজিক্সের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল নিয়েও আলোচনা আছে, মেকানিক্যাল নিয়ে আছে, সিভিল নিয়ে, কম্পিউটার, সব কিছু নিয়ে এখানে আলোচনা আছে। আমরা আজকে কিছু ইঞ্জিন বিষয় নিয়ে আলোচনা করব, যে ইঞ্জিনগুলা কিভাবে চলে, ইঞ্জিনগুলোর মধ্যে আসলে কি কি থাকে, বা হিট ইঞ্জিন কোন সূত্রের, তাপগতিবিদ্যার কোন সূত্র ফলো করে, বা যেটা রেফ্রিজারেশন ইঞ্জিন, এটা কোন সূত্রকে ফলো করে, এগুলো অনেক সময় পরীক্ষা আসে। আজকে আমরা যেটা আলোচনা করবো ইঞ্জিন নিয়ে, যে দেখেন হিট ইঞ্জিনের মধ্যে আমরা নাম শুনছি, একটা হলো পেট্রোল ইঞ্জিন। আপনারা নাম শুনছেন কি? পেট্রোল ইঞ্জিন। আবার নাম শুনছেন হলো ডিজেল ইঞ্জিন। কি নাম শুনছেন? ডিজেল ইঞ্জিন।
পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন নিয়ে প্রথমে আমি আলোচনা করব। পেট্রোল ইঞ্জিন দেখেন, ইঞ্জিনের ক্ষেত্রে দেখেন আমাদের আমরা একটু সিলিন্ডার একটা ড্র করে নিই যে সিলিন্ডারের মধ্যে কীভাবে কাজ হচ্ছে। সে দেখেন এটাকে আমরা বলি TDC, টপ ডেড সেন্টার, আর এটা হলো BDC, বটম ডেটাম সেন্টার। টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার। তো এখানে দেখেন আমরা একটা পিস্টনের কথা বলবো। এটা একটা পিস্টন, পিস্টনের সাথে সে দেখেন এখানে এটুকুকে আমরা বলবো ক্লিয়ারেন্স ভলিউম, যেটাকে বলা হয় VC। আর এতটুকু দেখেন এটাকে বলা হবে VS, এটাকে স্ট্রোক ভলিউম বলা হয়। হ্যাঁ, তো দেখেন এই যে এতটুকু পর্যন্ত এই পিস্টনটা ওঠানামা করে। এই পিস্টনটা দেখেন এখানে এখানে দুটো ভাল্ব থাকে। এটাকে যদি আমরা বলি একজস্ট ভাল্ব, এটাকে আমরা বলতে পারি একজস্ট ভাল্ব, না ইনলেট ভাল্ব, এটাকে বলা যায় কি বলা হয় ইনলেট ভাল্ব। আর এটা হলো একজস্ট ভাল্ব। যদি একজস্ট ভাল্বটা ইনলেট ভাল্বের তুলনায় একটু ছোট হয়ে থাকে, দেখেন ইনলেট ভাল্বটা আমি একটু বড় দেখাইছি, একজস্ট ভাল্বটা একটু ছোট দেখাইছি। তো এখানে দেখেন এই সিলিন্ডারের এই ডেট থেকে মানে ডেটাম এই টপ ডেট থেকে এখান থেকে দেখেন এতটুকু জায়গা যেটাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হচ্ছে। আর এই পিস্টনটা, এই পিস্টন, এটা হলো পিস্টন, এটাকে কি বলা হয় পিস্টন। এই পিস্টনটা যেটা, এই পিস্টন যে উঠানামা যতটুকু করবে এটাকে বলা হয় TDC থেকে BDC, এই দূরত্বকে বলা হয় স্ট্রোক লেন্থ। আর এই পুরা আয়তনটাকে বলা হয় স্ট্রোক ভলিউম, যেটাকে বলা হয় সোয়েপ্ট ভলিউম বা স্ট্রোক ভলিউম। তো যাই হোক, এটা দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো জানতে পারি যে পেট্রোল ইঞ্জিন আসলে কোন সাইকেলের উপর নির্ভর করে চলে। পেট্রোল ইঞ্জিন মূলত অটো সাইকেলের উপর নির্ভর করে চলে, অটো সাইকেলকে অনুসরণ করে সে কাজ করে। পেট্রোল ইঞ্জিনের আবিষ্কারককে তাহলে আমরা বলবো, যেহেতু অটো সাইকেলের উপর নির্ভর করে চলে, তাহলে এটা বুঝতে মনে রাখার বুদ্ধি যে এটা আবিষ্কারক হলো নিকোলাস অটো। পেট্রোল ইঞ্জিনের আবিষ্কারককে নিকোলাস অটো। এটা অটো সাইকেলের উপর নির্ভর করে বা অটো সাইকেলের নীতিতে সেটা চলে। এরপর দেখেন পেট্রোল ইঞ্জিনের যদি আমি বলি যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনে আসলে কোনগুলো চলে, দেখেন ছোট ছোট যে গাড়িগুলো আপনারা জানেন যে মোটর সাইকেল, CNG যে চালিত স্কুটার, হ্যাঁ এই টেম্পু, এই যে মোটর সাইকেল, স্কুটার, CNG যে চলে, এগুলো মূলত অটো সাইকেলের উপর নির্ভর করে চলে বা পেট্রোল ইঞ্জিনে চলে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে পরীক্ষা অনেক সময় থাকে যে এই যে পেট্রোল ইঞ্জিনের যে সাকশন স্ট্রোকে কি প্রবেশ করে, সাকশন স্ট্রোক কোনটা, যখন দেখেন এই আমাদের এই পিস্টনটা এই TDC থেকে যদি BDCর দিকে যায়, TDC থেকে পিস্টনটা BDCর দিকে নামে, তো এই জায়গায় কি একটা ফাঁকা সৃষ্টি হচ্ছে না? দেখেন তো পিস্টনটা উপরে ছিল, এটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তাহলে কি এখানে একটা ফাঁকার সৃষ্টি হচ্ছে। তখন এই ইনলেট ভালভ খুলে যায়, তখন এই দিক দিয়ে ঢুকে কি বলেন তো এয়ার ফুয়েল মিক্সচার, কি ঢুকে এয়ার প্লাস ফুয়েল, অর্থাৎ এয়ার ফুয়েলের মিক্সচার তখন এখানে ঢুকে, এই সিলিন্ডারের ভিতরে ঢুকে। তাহলে এখানে কি হলো, একটা প্রশ্ন আসতে পারে যে পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কি ঘটে, এবং সাকশন স্ট্রোকটা কি এটাও তো জানতে হবে। যদি আমার পিস্টনটা TDC থেকে BDCর দিকে আসে, তাহলে এই স্ট্রোকটাকে কি বলবো, এখানে যে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে, তখন ইনলেট ভালভ খুলে যাচ্ছে, এক্সস্ট ভালভ তখন বন্ধ থাকবে, এই এক্সস্ট ভালভ বন্ধ থাকবে, তখন এখানে এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করবে। কি প্রবেশ করবে? এয়ার আর ফুয়েল একসাথে প্রবেশ করতেছে দিক দিয়ে, এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করতেছে। এখন এই এয়ার ফুয়েল মিক্সচারটাকে যে কন্ট্রোলিং করবে বা এটাকে একটা অনুপাতে সুন্দরভাবে করবে, সেটা হলো কার্বুরেটর। এই জন্য অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়। যেহেতু কার্বুরেটরের মধ্যে এয়ার ফুয়েল মিক্সচারটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই হিসাবে পেট্রোল ইঞ্জিনেই কার্বুরেটর ব্যবহার করা হয়। তাহলে আমরা বলবো পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর ইউজ করা হয়। পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে শুধু ফ্রেশ এয়ার প্রবেশ করে না, এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করে। আচ্ছা, এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করলো, তখন সাকশন হলো। যখন আবার এটা BDC থেকে TDCর দিকে যাবে, তখন কম্প্রেশন স্ট্রোক হয়। তখন কিন্তু যখন এই পিস্টনটা আবার BDC থেকে TDCর দিকে যাবে, তখন একটা কম্প্রেশন স্ট্রোকের সৃষ্টি হয়। তখন কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে একটা টেম্পারেচার রাইজ করে, এটা এয়ার ফুয়েল মিক্সচারের টেম্পারেচার বেড়ে যায়, তখন স্পার্ক লাইটার ইউজ করা হয়, স্পার্ক প্লাগ বা স্পার্ক লাইটার বলা হয়। ওইটার মাধ্যমে এখানে আগুন ধরে যায়, তখন এখানে আবার পাওয়ার স্ট্রোক সংঘটিত হয়, তখন আমরা একটা পাওয়ার পাই।
যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে পেট্রোল ইঞ্জিন আসলে কোন সাইকেলের উপর নির্ভর করে চলে, আমরা বললাম মোটরসাইকেল। এটার আবিষ্কারক নিকোলাস অটো। এটার যে সাকশন স্ট্রোক হয়, অর্থাৎ পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে আসে, তখন এই ইনলেট ভালভ খুলে যায় এবং এই দিক দিয়ে এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করে, এটাকে কন্ট্রোলিং করে, আবার এটাকে সিঙ্ক্রোনাইজ করে, সেটা হলো কার্বুরেটর। অর্থাৎ পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর ইউজ করা হয়, এখানে স্পার্ক লাইটার বা স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে কোনো ইঞ্জিনের হিট ইঞ্জিনের ইনলেট ভালভের আকারটা এক্সস্ট ভালভের আকারের তুলনায় বড় থাকে। এগুলো এখান থেকে আমরা শিখছি। এখান থেকে আরেকটা জিনিস শেখার বিষয় আছে যে পেট্রোল ইঞ্জিনের একটা কম্প্রেশন রেশিও আছে, যেটা ডিজেল ইঞ্জিনের আছে, সেটা 6 থেকে 10 পর্যন্ত হয়। 6 to 10 পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিওর মান কত হতে পারে? 6 to 10। এবং এগুলা মানে পেট্রোল ইঞ্জিনগুলো বিশেষ করে মোটরসাইকেল, স্কুটার, সিএনজি এগুলোতে ইউজ হয় পেট্রোল ইঞ্জিন। এটা স্বাভাবিকভাবে ডিজেল ইঞ্জিনের তুলনায় একটু হালকা হয়ে থাকে। এগুলো আমরা মোটামুটি শিখছি, এগুলো নিয়ে আমরা মোটামুটি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। এরপর আমরা একটু ডিজেল ইঞ্জিনের দিকে যাই। ডিজেল ইঞ্জিনে কিন্তু এরকমই একটা আমরা সিলিন্ডার ড্র করতে পারি, সে একই জিনিস, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হলো যে এখানেও কিন্তু এরকম আমরা টিডিসি থেকে বিডিসি, এগুলো আগের মতোই। এটা বিডিসি আপনারা জানেন, এটা টপ ডেড সেন্টার টিডিসি, এখানে ভিসি, আর এটুকু আপনারা জানেন ভিএস, স্ট্রোক ভলিউম। এখানে একটা পিস্টনের কথা আমরা বলতেছিলাম, পিস্টন। তো এই যে এখানেও দেখেন, খেয়াল করেন, এখানেও কিন্তু দুইটা ভালভ থাকবে, একটা হলো একজস্ট ভালভ আর একটা ইনলেট ভালভ, আর একটা হলো একজস্ট ভালভ। তো এখানে দেখেন ইনলেট ভালভে যখন সাকশন স্ট্রোক হবে, যখন টিডিসি থেকে বিডিসির দিকে পিস্টনটা আসবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, তখন কিন্তু এটা খুলে যাবে, ইনলেট ভালভ খুলে যাবে। এই দিক দিয়ে কিন্তু শুধু ফ্রেশ এয়ার প্রবেশ করবে। কি প্রবেশ করবে? শুধু ফ্রেশ এয়ার প্রবেশ করবে। পরীক্ষা অনেক সময় আসতে পারে যে ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কি প্রবেশ করে, তো এখানে কিন্তু শুধু ফ্রেশ এয়ার আসবে, ফ্রেশ এয়ার। আর এখানে একটা ইনজেক্টর থাকবে। ওখানে ছিল স্পার্ক লাইটার, আর এখানে থাকবে একটা ইনজেক্টর। এখানে কি থাকবে? একটা ইনজেক্টর, যেটাকে বলা হয় ইনজেক্টর। এখান থেকে সে ফুয়েলগুলোকে একসময় স্প্রে করবে আর কি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা যেটা শিখছি যে ডিজেল ইঞ্জিন নিয়ে যেটা আলোচনা করতেছিলাম আমরা, ডিজেল ইঞ্জিনেরও এরকম কি হবে যে যখন সাকশন স্ট্রোক হবে, এই ফাঁকা জায়গায় এই ফ্রেশ এয়ার ঢুকবে কোন দিক দিয়ে? এই ইনলেট ভালভ দিয়ে। আর পরবর্তীতে যখন কম্প্রেশন হবে, তখন এই কম্প্রেশন হবে তখন দুইটা ভালভই আবার কম্প্রেশনের সময় যখন আমরা এটাকে আবার পিস্টনটাকে পিডিসি থেকে ডিডিসির দিকে দেবো, টিডিসির দিকে দেবো, তখন দুইটাই বন্ধ থাকবে। তখন এই এয়ারটার প্রেশার এবং টেম্পারেচার বেড়ে যাবে। তখন স্পার্ক লাইটার থেকে ইনজেক্টর, এটা হলো ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর ইউজ হয়, এই ইনজেক্টর থেকে ডিজেলটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল স্প্রে করে দেবে। তখন এখানে প্রচুর টেম্পারেচার রাইজ হবে, প্রেশার রাইজ হবে, অর্থাৎ টেম্পারেচার প্রেশার বেড়ে যাবে। তখন এখানে একটা বড় অগ্নিসংযোগ হবে বা কম্বাসন হবে, যেটার কারণে আবার থ্রাস্ট করবে, পিস্টনটা আবার টিডিসি বিডিসির দিকে আসবে, একটা পাওয়ার পাওয়া যাবে। তাহলে দেখেন, আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আর পেট্রোল ইঞ্জিনের ডিফারেন্স যেটা দেখতেছিলাম, এটার সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করছিল। ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে শুধু ফ্রেশ এয়ার প্রবেশ করছে। এরপরে যখন কম্প্রেশন স্ট্রোক, এখানে যখন কম্প্রেশন হয়েছিল, এয়ারের টেম্পারেচার বেড়ে গেছিলো এয়ার ফুয়েলের, তখন স্পার্ক লাইটার দ্বারা এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এখানকার ক্ষেত্রে দেখেন, শুধু ফ্রেশ এয়ার, দুইটাই যখন কম্প্রেশন হয়েছিল দুইটাই বন্ধ থাকলো, টেম্পারেচার প্রেশার বেড়ে গেল, তখন ইনজেক্টরের মাধ্যমে এক ফুয়েলকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে স্প্রে করা হয়, তখন কি একটা বড় কম্বাসন হয়, এটার দ্বারা পাওয়ার স্ট্রোক সংগঠিত হয়। আপনারা দেখছেন ওই যে ছেলেরা দেখেন সন্ধ্যার সময় অনেক সময় দুষ্টমু করে, মুখের মধ্যে ফুয়েল নিয়ে এভাবে ফু দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল সৃষ্টি করে, আর আগুন ধরা ফলে বড় একটা আগুনের সৃষ্টি হয়। আপনারা দেখছেন, আবার ধাপ করে নিভে যায়। এটা কিন্তু এই ইনজেক্টরের এইভাবেই এখানে ইউজ করা হয়েছে, কারণ ইনজেক্টরটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে এখানে বিভক্ত করে দেয় ফুয়েলটাকে, আর ওখানে তখন সরাসরি আগুন ধরে যায়। ওখানে যেহেতু টেম্পারেচার প্রেশার বেড়ে যায়, তখন একটা কম্বাসনের সৃষ্টি হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরীক্ষা আসতে পারে যে ডিজেল ইঞ্জিনের আবিষ্কারককে। ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক কিন্তু রুডলফ ডিজেল। মনে রাখার বুদ্ধি যে পেট্রোল ইঞ্জিনের যেহেতু অটোসাইকেলের উপর নির্ভর করে চলে, এটার আবিষ্কারক ছিল নিকোলাস অটো। আর ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক কিন্তু ডিজেলই, কিন্তু তার সামনে একটু রুডলফ ইউজ করা হয়, রুডলফ ডিজেল, এবং এটার ফ্রেশ এয়ার প্রবেশ করে। আর এখানে একটা ইনজেক্টর ইউজ করা হয়, পেট্রোল ইঞ্জিনের স্পার্ক লাইটার, এখানে ইনজেক্টর, আর মোটামুটি একই। তবে এখানকার আরেকটা জিনিস হলো, ওখানে আমরা কম্প্রেশন রেশিও দেখছিলাম 6 to 10, আর এটা কম্প্রেশন রেশিও প্রায় 15 to 25, 15 to প্রায়
25 পর্যন্ত হয়ে থাকে এটার কম্প্রেশন রেশিও। আর এগুলো যে ভারী ভারী যে গাড়িগুলো ইউজ হয় যেমন ট্রাক, বাস, এগুলোতে কিন্তু ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। তাহলে মোটামুটি আমরা কিন্তু পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন সম্বন্ধে আমরা ধারণা পাইছি। এবং এখান থেকে অনেক সময় বলতে পারি যে কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়, আমরা তখন কি বলবো? কার্বোরেটর পেট্রোল ইঞ্জিনে। থ্যাংক ইউ, যে আমার সামনে যে স্টুডেন্টরা আছে তারা উত্তর দিতে পারছে। আমি যদি বলি ইঞ্জেক্টর কোথায় ব্যবহার করা হয়? ডিজেল ইঞ্জিনে। থ্যাংক ইউ। তাহলে ইঞ্জেক্টর ইউজ হয় ডিজেল ইঞ্জিন। আমি যদি বলি যে মানে কোন ইঞ্জিনের সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েলের মিক্সচার প্রবেশ করে? পেট্রোল ইঞ্জিন। থ্যাংক ইউ। পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল। এখন কোনো কারণে একটা প্রশ্ন আসলো যে পিস্টন যখন ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে পিস্টন যখন টিডিসি থেকে বিডিসির দিকে যায় তখন কোন স্ট্রোক হয়, সাকশন না কম্প্রেশন? সাকশন। সাকশন হলো টিডিসি থেকে বিডিসির দিকে আসবে। বা পরীক্ষা আসলো সাকশন স্ট্রোকে কি ঘটে, বললো যে পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে যায়, বিডিসি থেকে টিডিসির দিকে যায়। সাকশন স্ট্রোক হলো টিডিসি থেকে বিডিসির দিকে আসে। আর কম্প্রেশন স্ট্রোকে কী হয়? বিডিসি থেকে টিডিসির দিকে যায়। যাই হোক, আমরা মোটামুটি পারছি। এখানে আমরা পেট্রোল ইঞ্জিনের আবিষ্কারককে, ডিজেল ইঞ্জিনের আবিষ্কারককে এগুলো শিখছি। এরপরে আমরা কার্নট ইঞ্জিন নিয়ে একটু আলোচনা করতে পারি। কার্নট ইঞ্জিন আসলে এটা আবিষ্কারক হলো সাদি কার্ন। সেটা হলো কার্নট ইঞ্জিন আবিষ্কার করছেন। এরপরে দেখেন আমরা তাপগতিবিদ্যার কিছু সূত্র আমরা এখানে আলোচনা করব। থার্মোডাইনামিক্স মানে ইংলিশে থার্মোডাইনামিক্স বলা হয়, আর বাংলায় বলা হয় তাপগতিবিদ্যা। থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা। ল অফ থার্মোডাইনামিক্স যদি নিয়ে আলোচনা করি, অর্থাৎ থার্মোডাইনামিক্সের সূত্র কয়টা, তাপগতিবিদ্যার সূত্র কয়টা? আমরা অনেকে 3টা বলে, অনেকে 4টে বলে। আমরা যে 4টে সূত্র আমরা ইউজ করি, যেটা বলি, সেটা হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, আর 0th ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, আর একটা 0th সূত্র যেটাকে বলা হয়। তো যাই হোক, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে প্রথমে আলোচনা করবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কী। ইংলিশে যদি আমরা বলি যে ইংলিশে যদি আমরা সহজ ভাষা বলি যে অ্যাকর্ডিং দিস ল হিট অ্যান্ড ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। অর্থাৎ অ্যাকর্ডিং দিস ল হিট অ্যান্ড ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। আপনারা জানেন বাংলায় আমরা বলি যে তাপ কাজের সমানুপাতিক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয় তাপ কাজের সমানুপাতিক, সহজ কথায়। আবার ইংলিশে বললে বলা যাচ্ছে যে অ্যাকর্ডিং দিস ল মানে এই সূত্র মতে হিট অ্যান্ড ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে হিট অ্যান্ড ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। যে ওয়ার্ক যদি আমি আগে লাগি তাহলে হিট এইচ, আবার দেখেন মানে কাজ তাপের সমানুপাতিক। যে পরিমাণ একটা সিস্টেমে কাজ তাপ দিব ওই পরিমাণই কাজ পাবো। যদিও এটা বাস্তবে সম্ভব না যে পরিমাণ কাজ দেবো, কারণ এখানে কিছু লস হয়। কিন্তু এই প্রথম সূত্রতে বলে দিছে যে হিট অ্যান্ড ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। এখানে লেখা যায় W=Jh। এখানে যে একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা বলতে পারি যেটা একটা ধ্রুবক। তো এইটা কিন্তু থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। আবার আরেক জায়গায় বলছে এটা আগে আরও অন্যভাবে বলা যায় যে অলসো স্টেট দ্যাট, সেটা বলা যায় যে এই সূত্রকে আরেকটাভাবে আমরা প্রমাণ করতে পারি বা বলতে পারি। সেটা হলো যে একটা সিস্টেমে যে পরিমাণ আমরা তাপ দিব এই তাপের কিছু অংশ ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তন করবে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে, আর কিছু অংশ কার্য সম্পাদন মানে এক্সটার্নাল ওয়ার্ক করবে। তাহলে কি বোঝা যায়? দেখেন স্বাভাবিকভাবে দেখেন, আপনি যদি একটা পাত্রে কিছু তাপ দেন তো দেখবেন যে পাত্রের ভিতরে যে পাত্রটা, যে সে সিলভারের তৈরি হইতে পারে বা তামার তৈরি পাত্র হইতে পারে, সে প্রথমে তাপ গ্রহণ করে তার ভিতরে একটা ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়। এরপরে কিন্তু সে ওই যে একসময় তাপ বাড়তেই থাকে, আর একসময় কিন্তু দেখবেন যে সে তার উপরে কোনো ঢাকনা থাকলে তার উপরে ওই ঢাকনাকে সে ওঠানামা করতেছে, অর্থাৎ কিছু ওয়ার্ক সে ওখানে সম্পাদন করতেছে। অর্থাৎ একটা সিস্টেমে যে পরিমাণ আমরা তাপ দেবো এই তাপের কিছু অংশ ইন্টারনাল এনার্জির পরিবর্তন করবে আর কিছু অংশ এক্সটার্নাল ওয়ার্ক করবে। তো সেই হিসেবে ওইটাও এইভাবে বলা যায় যে আমরা যে পরিমাণ কিউ হিট দিতেছি সেখান থেকে কিছু কী করতেছে, যে কিছু কার্য সম্পাদন হচ্ছে আর কিছু ইন্টারনাল এনার্জির পরিবর্তন করছে। অর্থাৎ এটা হলো এক্সটার্নাল ওয়ার্ক
আর এটা হলো ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। অর্থাৎ এখানে কিছু মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন করতেছে আর কিছু কার্য সম্পাদন করতেছে। এটা হলো সরবরাহকৃত তাপের কথা বলা হইতেছে, যে পরিমাণ তাপ দিব। যাই হোক, এখান থেকে আমরা বলতে পারি যে থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্র, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে একটা সিস্টেমে আমি যে পরিমাণ তাপ দিব ওইখান থেকে ওই পরিমাণ কাজ পাবো। যদিও এখান থেকে আরও ডিটেলস আমরা আলোচনা করছি যে তাপের কিছু অংশ এক্সটার্নাল ওয়ার্ক করবে বা কিছু অংশ কাজ সম্পাদন করবে, কিছু অংশ ইন্টারনাল এনার্জির পরিবর্তন করবে। যাই হোক, এখান থেকে বোঝা গেল যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করে। এখন যদি বলা হয় প্রথম সূত্রের প্রয়োগটা কোথায়, যত হিট ইঞ্জিন আছে আপনি দেখেন, বাস, ট্রাক, যেগুলো যে ইঞ্জিনগুলো চলে এগুলো সব কিন্তু এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে মেনে চলে আর কি। তো যাই হোক, আমরা যদি বলি যে হিট ইঞ্জিন মানে কি, মানে হিট ইঞ্জিনের প্রয়োগ, প্রথম থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার সূত্রের প্রয়োগ কোথায়, হিট ইঞ্জিনে আমরা বলতে পারি। তো হিট ইঞ্জিন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। হিট ইঞ্জিনের মধ্যে যে পেট্রোল ইঞ্জিন বলেন, ডিজেল ইঞ্জিন বলেন, কার্নট ইঞ্জিন বলেন, এগুলো সবই কিন্তু হিট ইঞ্জিন। তো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখেন, আমরা যদি দ্বিতীয় সূত্রতে যাই, দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্রের মধ্যে দুই রকম আলোচনা আসে। এক জায়গায় বলছে যে এটা একটা অসম্ভব ব্যাপার বা এটা একটা অসম্ভব বিষয়, যেটা ব্যাপার যে একটা সিস্টেমে আমি যে পরিমাণ তাপ দিব ওই পরিমাণই কাজ পাবো, এটা একটা অসম্ভব বিষয়, এটা একটা আলোচনা হয়েছে। আরেক জায়গায় বলছে যে তাপ মানে বাইরে থেকে কোনো শক্তি ব্যতিরেকে, বাইরে থেকে কোনো কাজ ব্যতিরেকে বা বাইরে থেকে কোনো শক্তি বা পাওয়ার প্রয়োগ না করলে তাপ কখনোই ঠান্ডা জায়গা থেকে বা অপেক্ষাকৃত শীতল জায়গা থেকে অপেক্ষাকৃত গরম বা অপেক্ষাকৃত বেশি তাপমাত্রার দিকে স্থানান্তরিত হবে, এটা হবে না। অর্থাৎ তাপের যে ধর্ম, আপনারা জানেন তাপের ধর্ম কি বলেন তো? তাপ কি করে? তাপের ধর্ম কি? তাপের ধর্ম বা কি বলতে পারেন যে তাপের ধর্মটা কি? সে কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায়, কম তাপমাত্রার দিকে যায়, নাকি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যায়? বলেন তো তাপের ধর্ম কি? তাপ কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে স্থানান্তরিত হয়, না কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে স্থানান্তরিত হয়? অর্থাৎ তাপ যে হিট যে ট্রান্সফার হয়, হিট ট্রান্সফারের জন্য যেটা শর্ত, সে হলো অপেক্ষাকৃত বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যাবে না। কিন্তু থার্মোডাইনামিক্সে বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যেটা আলোচনা হয়েছে যে বাইরে থেকে কোনো শক্তি ব্যতিরেকে বা বাইরে থেকে কোনো পাওয়ার না দিলে তাপ কখনোই কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যাবে না। কারণ কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ কখনোই ট্রান্সফার হবে না, হিট ট্রান্সফার হবে না। সবসময় স্বাভাবিকভাবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে হিট ট্রান্সফার হবে। কিন্তু কেউ যদি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে হিটকে ট্রান্সফার করতে চায়, তাহলে অবশ্যই বাইরে থেকে কোনো পাওয়ার বা শক্তি বা কাজ দিতে হবে, না হলে সে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যাবে না। স্বাভাবিকভাবে আপনারা জানেন, আমরা যদি বলি সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে না, পৃথিবী থেকে তাপ সূর্যতে যাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু সূর্য থেকে তাপ পৃথিবীতে আসতেছে, এটা কিন্তু একটা হিট ট্রান্সফার হচ্ছে। তো এখানে দেখেন, সূর্যের মধ্যে তাপমাত্রা বেশি না পৃথিবীতে তাপমাত্রা বেশি? সূর্যের মধ্যে তাপমাত্রা বেশি। তাহলে বোঝা গেল যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ আসতেছে, এটা স্বাভাবিকভাবে আল্লাহর রহমতে একটা ট্রান্সফার এখানে হচ্ছে। কিন্তু আপনারা দেখেন ফ্রিজের ক্ষেত্রে যান, ফ্রিজ যেটা রেফ্রিজারেশন সিস্টেম যেটাকে বলা হয়, রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে কি হবে? রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে দেখেন, রেফ্রিজারেশনের সিস্টেমে একটা ফ্রিজের কথা আপনি চিন্তা করেন, এটা মনে করেন একটা ফ্রিজ, এর ভিতরে যে অংশগুলো এগুলোতে আমরা অনেক সময় ফলমূল, পানি, বিভিন্ন কিছু রেখে থাকি। তো এই জায়গায় যে ইভাপোরেটর যে অংশটা আছে, ইভাপোরেটর যেটাকে বলা হয়, যেখানে আমরা যে জিনিসপত্র রাখতেছি, এখানকার টেম্পারেচার বেশি না বাহিরের টেম্পারেচার বেশি? আপনি বলেন। আমার স্টুডেন্টস যে সামনে আছেন বলছে বাহিরের টেম্পারেচার, কারণ পরিবেশের তাপমাত্রা বেশি আর ফ্রিজের ভিতরে টেম্পারেচার কম। কিন্তু দেখেন, খেয়াল করেন, ফ্রিজের যে কাজটা সেটা কি হচ্ছে, যে ফলমূল আমরা এখানে রাখতেছি, এখানে ঠান্ডা হলেও এখান থেকে তাপ বের করে সে পরিবেশে কিন্তু তাপ ছাড়তেছে। আপনারা ফ্রিজের পিছনে হাত দিয়ে দেখেন গরম বাতাস বের হচ্ছে, আর আপনি যে ফলমূল যেখানে রাখতেছেন সেখান থেকেই সে তাপ নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে। বাইরের পরিবেশ, আমাদের রুম বা এনভায়রনমেন্ট, এটার টেম্পারেচার বেশি, আর ফ্রিজের ভিতরে দেখবেন একসময় টেম্পারেচার 0 ডিগ্রিতে এসে গেছে বা -ডিগ্রিতে আসছে।
তারপরেও বাইরে দেখা গেলো যে তাপমাত্রা অনেক সময় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, 28 থাকে, 30 থাকে, 32 থাকে। আপনারা জানেন 32, 34 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাইরে থাকে, কিন্তু ফ্রিজের ভিতরে ঠান্ডা 0 ডিগ্রি বা -1 ডিগ্রি পর্যন্ত আসে, কিন্তু ওখান থেকেই তাপ নিয়ে আবার বাইরে ছাড়তেছে। এটা কি একটা জোর করে কাজটা হচ্ছে না? স্বাভাবিকভাবে আপনারা জানেন জোর করে ভালোবাসা হয় না। আপনি স্বাভাবিকভাবে যান সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, এটা অটোমেটিকলি আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে। এটা সহজ, কারণ তাপের ধর্মই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে স্থানান্তরিত হওয়া। কিন্তু ফ্রিজ যে কাজটা করতেছে সেটা কিন্তু জোর করতেছে। হ্যাঁ, এখানে তাপমাত্রা কম, আবার এখান থেকে তাপ নিয়ে এসে বেশি তাপমাত্রার দিকে ছাড়তেছে। তাহলে এটা একটা জোর করে কাজ করা হচ্ছে। যে জোর করে আমরা যেরকম বলি সবসময় জোর করে ভালোবাসা হয় না, অর্থাৎ জোর করে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু আসলে আশানুরূপ পাওয়া যায় না, ভালো হয় না, স্বাভাবিকভাবেই ভালো হয় না। আপনি যদি মানে একটা জিনিস লক্ষ্য করে থাকেন যে দেখা গেলো যে একটা ছেলে একটা মেয়েকে বিবাহ দেওয়া হবে, তো যে কোনো কারণে ছেলেকে মেয়ের পছন্দ হয় না বা মেয়ের ছেলেকে পছন্দ হয় নাই, তো এখানে দেখা গেলো যে অনেক সময় অভিভাবকরা অনেক মানে জোরাজোরি করে, অনেক বুঝায়। তো আল্লাহর রহমতে দুজনেই বুঝে গেল সুন্দরভাবে, তারা ইসলামী শরীয়ত মতে বিবাহ করলো, তাদের জিন্দেগি সুন্দর হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো জিনিস। কিন্তু অনেক সময় কিন্তু তারা বুঝতে চায় না, তো অনেক সময় প্রেশার ক্রিয়েট করা হয়, অনেক জোর করা হয়, প্রেশার করা হয়। এই প্রেশার ক্রিয়েট করতে যায় অনেক সময় অনেক ক্ষতির সম্ভাবনা হয়ে যায়, বা অনেক খরচের ব্যাপার সেপার এসে যায়। দেখা গেলো যে হঠাৎ করে এই জোর করার কারণে মেয়ে বা ছেলে কোনো দুর্ঘটনা করে ফেললো, যদিও এটা করা ঠিক না, বাবা মা যেটা বলে বোঝাই ভালো হবে, কারণ তারা তো সবসময় ছেলে মেয়ের ভালোর জন্যই করে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে জোর করে আসলে মানে আসল যে জিনিসটা জোর করে এটা পেতে গেলে পাওয়া সম্ভব না, পাওয়া গেলেও অনেক ব্যয় সাপেক্ষ। সে আপনি দেখেন ফ্রিজের ক্ষেত্রে আসেন, আপনি যদি এখানে একটা আপনাকে যদি বলা হয় 1 বোতল পানি দেওয়া হলো বা একটা পাতিলে পানি দেওয়া হলো, বললো এটাকে স্টিম করেন, বাষ্প করেন, তো আপনি কিন্তু দেখবেন যে সহজেই করতে পারবেন। কীভাবে? আপনি গ্যাসের চুলা থাকলে ওখানে হিট দেন, তো দেখবেন ওখান থেকে একসময় বাষ্প হয়ে যাচ্ছে। গ্যাসের চুলা নাই, আপনি কিছু লাকড়ি টাকড়ি নিয়ে আগুন ধরা দেন, ওখানে দেন, দেখবেন যে সে একটু দেরি হবে কিন্তু সে বাষ্প ওখান থেকে পাওয়া যাবে। এটা সহজ। কিন্তু যদি আপনাকে 1 বোতল পানি দেওয়া হয় বা 1 পাতিল পানি দেওয়া হয়, বলা হয় যে এটাকে বরফ বানান, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আপনি ইচ্ছা করলেই পারতেছেন না, কোনোভাবেই হচ্ছে না। তখন কিন্তু আপনাকে এখান থেকে তাপমাত্রা সরাতে হবে, কারণ এখানে যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাকে বের করে একে আরও ঠান্ডা করতে হবে। তখন কিন্তু আপনাকে একটা ফ্রিজের প্রয়োজন হবে। তো ফ্রিজ কিনতে গেলে কিন্তু আপনাকে বেশ 20, 25, 30 হাজার টাকার মতো প্রয়োজন হবে। আবার শুধু ফ্রিজ কিনলে হবে না, আপনি ইলেকট্রিসিটি থাকতে হবে। ফ্রিজ চলতেছে কিন্তু কারেন্ট নাই, তো সেখান থেকে কিন্তু পানি থেকে তাপ সরাই নিয়ে আপনি সেখান থেকে বরফ করতে পারছেন না। তো এখানে কিন্তু মূলত ফ্রিজও আছে, ইলেকট্রিসিটিও আছে, কিন্তু আপনার কম্প্রেসরটা নষ্ট হয়ে গেছে। তো কম্প্রেসর নষ্ট হলে কম্প্রেসর চলতেছে না, এই জন্য সে পানি থেকে তাপ সরাইতে পারতেছে না, টেম্পারেচার কমাইতে পারতেছে না, বরফ হচ্ছে না। তাহলে বোঝা গেল কি এটা জোর করা হচ্ছে, কারণ একটা কম তাপমাত্রার বস্তু থেকে তাপ সরিয়ে বেশি তাপমাত্রার দিকে নিতে হচ্ছে। এই জন্য কিন্তু এখানে আপনার ব্যয় সাপেক্ষ হচ্ছে। যাই হোক, আমরা দ্বিতীয় সূত্র যেটা পড়তেছিলাম যে বাইরে থেকে কোনো পাওয়ার ব্যতিরিকে বা শক্তি ব্যতিরিকে, মানে যদি শক্তি না প্রয়োগ করি বা পাওয়ার না দিই, তাহলে তাপ কখনোই অপেক্ষাকৃত ঠান্ডা বস্তু হতে গরম বস্তুর দিকে স্থানান্তরিত হবে না বা ট্রান্সফার হবে না। শক্তি একটা সে যেমন আপনারা যে হিট ইঞ্জিন পড়ছেন, হিট ইঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখছেন আপনারা, যে এখানে যদি একটা হট এখানে দেখেন কোল্ড এরিয়া বা শীতল যেটাকে বলা হয় কোল্ড এরিয়া, তো আপনি হট থেকে তাপ নিচ্ছেন হিট ইঞ্জিনের মাধ্যমে, কোল্ড এরিয়াতে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় ছাড়তেছেন, এখান থেকে কিন্তু আপনি একটা ওয়ার্ক আউটপুট পাচ্ছেন, একটা ওয়ার্ক পাচ্ছেন। কিন্তু সে দেখুন রেফ্রিজারেটর ইঞ্জিনে যখন যাবেন, রেফ্রিজারেশন সাইকেলে যাবেন, তো সেখানে দেখেন এই রেফ্রিজারেটর ইঞ্জিনের ক্ষেত্রে এটা কিন্তু হটই, এখানে কোল্ড এরিয়া। তো এখানে যে ঘটনাটা ঘটছে, কোল্ডে থেকে তাপ নিচ্ছেন, নিয়ে আপনি হটে ছাড়তেছেন, তখন কিন্তু এমনি হচ্ছে না, তখন বাইরে থেকে একটা ওয়ার্ক বা শক্তি বা একটা পাওয়ার আপনাকে দিতে হচ্ছে, যেটা কম্প্রেসরের মাধ্যমে আমরা দিই। আপনারা জানেন, দেখেন ফ্রিজ যখন চলে দেখবেন মাঝে মধ্যে হুম করে শব্দ হয়, এটা কিন্তু কম্প্রেসর। এটা ইলেকট্রিসিটি লাগে, অনেক ক্ষেত্রে কম্প্রেসর ইলেকট্রিসিটি ছাড়াও চলে, সেটা আলাদা। কিন্তু স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটি থাকলেই এই কম্প্রেসর চলে। দেখবেন আপনার ইলেকট্রিসিটি সারাদিন নাই, আপনার ফ্রিজ একবারও হুম করে শব্দ হচ্ছে না, অর্থাৎ কম্প্রেসর চলতেছে না, তো তখন কিন্তু আপনার কাজ হয় না, দেখবেন ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই কম্প্রেসর যতক্ষণ চালু থাকে ততক্ষণ কিন্তু এই তাপমাত্রা এখান থেকে যখন তাপ নিবে, কম তাপমাত্রা থেকে তাপ নিয়ে জোর করে গরম জায়গায় ছাড়বে, অর্থাৎ আপনার রুমের টেম্পারেচার বেশি আর ফ্রিজের ভিতরে টেম্পারেচার কম, ওখান থেকে তাপ নিয়ে যখন বাইরে ছাড়তেছে, এটা কিন্তু জোর করে নেওয়া হচ্ছে। তো এইটা আমরা বলতেছি যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা বলছে সেটা এখানে ইউজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োগ কোথায়? আমরা বলবো রেফ্রিজারেটর ইঞ্জিনে বা রেফ্রিজারেশন সিস্টেমে।
বা ফ্রিজের ভিতরে এই কাজটা মানে এই সূত্রটা প্রয়োগ চলে। তো যাই হোক, আমরা এখানে দ্বিতীয় সূত্রটাও জানলাম। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানছি, পরীক্ষা অনেক সময় আসে যে তাপের যে ট্রান্সফার, হিট যে ট্রান্সফার হয়, এটা অপেক্ষাকৃত গরম বস্তু হইতে ঠান্ডা বস্তুর দিকে তাপ যাবে। তো হিট ট্রান্সফারের আবার 3টা পদ্ধতি আছে, এটা আমরা কিন্তু পরবর্তীতে পড়ব। সেটা আপনারা জানেন, কন্ডাকশান, কনভেকশন, রেডিয়েশন, অর্থাৎ পরিবহন, পরিচলন, বিকিরণ। অনেক সময় প্রশ্ন আসে যে সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে এটা কোন মাধ্যমে আসে, তখন কিন্তু বিকিরণ, যেটা রেডিয়েশনের মাধ্যমে আসে। এই জন্য আমরা যদি একটা লোহার খণ্ডকে তাপ দিতে থাকি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপ যে ট্রান্সফার হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে, এটা কোন মাধ্যমে হচ্ছে? এটা পরিবহন মাধ্যমে বা কন্ডাকশন। আর তরল পদার্থকে তাপ দিতে থাকলে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, সেটা কিন্তু পরিচলন বা কনভেকশনের মাধ্যমে হচ্ছে। তো যাই হোক, এগুলো আমরা শিখবো সামনে। তো আমরা দ্বিতীয় সূত্রের প্রয়োগও আমরা শিখছি। তো এখান থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়, যে আমরা অনেক সময় পাই যে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম, পরীক্ষা আসে অনেক সময়, যে রেফ্রিজারেশন সিস্টেম মিনস, অর্থাৎ অর্থ, রেফ্রিজারেশন সিস্টেম বা রেফ্রিজারেশন সিস্টেম বলতে কি বোঝায়? এক নম্বরে অনেক সময় আছে কুলিং, হিটিং, ডিহিউমিডিফাইং দুই নম্বর হচ্ছে অল অফ দিস। এখানে আসছে যে কুলিং, হিটিং, ডিহিউমিডিফাইং, অল অফ দিস রেফ্রিজারেশন সিস্টেম মিনস। কী হবে বলেন? আমার সামনে যে স্টুডেন্ট আছে, কুলিং, উনি বলছে কুলিং। আসলে দেখেন, রেফ্রিজারেশন সিস্টেম মানে ফ্রিজের কথা আপনারা চিন্তা করবেন। আপনাদের বাড়িতে বা যে কোনো জায়গায় ফ্রিজ দেখছেন আপনারা, সব জায়গায় দেখবেন এটা ঠান্ডাই করে, অথবা এটাকে সহজেই বলা হয় যে কুলিং। এটা হিটিং হবে না, ডিহিউমিডিফাইং হবে না, অল অফ দিসও হবে না। কিন্তু যদি এখানে পক্ষান্তরে একটা প্রশ্ন করা যায়, এয়ার কন্ডিশনিং মিনস কি? এয়ার কন্ডিশনিং মিনস, এখানে যদি 4টে অপশনই থাকে, কুলিং, হিটিং, ডিহিউমিডিফাইং বা অল অফ দিস, এখানে কিন্তু অল অফ দিস হবে। অর্থাৎ এয়ার কন্ডিশন মিনসে এই যে এখানে 3টা সিস্টেম বলা আছে, 3টাই সম্ভব। তাহলে আমরা মনে রাখার বুদ্ধি হবে যে রেফ্রিজারেশন সিস্টেম বললে আমরা বলবো যে এটা আমরা তো ফ্রিজেরটা দেখছি কুলিং, আর বাকি এয়ার কন্ডিশনিংটা কিন্তু অল অফ দিস, মানে সবগুলোকে এখানে 3টে বিষয়। ডিহিউমিডিফাইং মানে যে আর্দ্রতা, জলীয় বাষ্প, যে বাতাসের মধ্যে যে আর্দ্রতা থাকে, এই আর্দ্রতা, হিউমিডিটি মানে আর্দ্রতার কথা বলছে। ডিহিউমিডিফাইং মানে এই আর্দ্রতাকে মানে করা আর কি, কন্ট্রোল করা, সেই জিনিসটা এখানে আছে, যে হিটিং করবে না এটা করবে না ডিহিউমিডিফাইং করবে। তো এয়ার কন্ডিশনিং অল অফ দিস সবগুলোই করতে পারে, কিন্তু রেফ্রিজারেশন সিস্টেম শুধুমাত্র কুলিং এখানে আলোচনা করা হয়েছে। তো দেখেন, আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে রেফ্রিজারেশন যেটা সিস্টেম, যে রেফ্রিজারেটর যেটাকে আমরা বলতেছি, এটাকে কিন্তু বাংলায় বলা হয় হিমায়ক যন্ত্র। বাংলায় কি বলা হয়? রেফ্রিজারেটরকে বাংলায় কি বলা হয়? হিমায়ক যন্ত্র। রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র, দেখেন, রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্রের কিন্তু 4টে কম্পোনেন্ট, মেইন 4টে উপাদান বা কম্পোনেন্ট আছে, যেটা আমাদের জানা দরকার। অনেক সময় পড়ি, এটা একটা ফিজিক্স, এটা কেউ মেকানিক্যাল শুধু চিন্তা করলে হবে না। এটাকে বলা হয় কনডেন্সার। এখানে কিছু কয়েল আছে এরকম। এটাকে বলা হয় কম্প্রেসর। এটা হলো ইভাপোরেটর। এটা হচ্ছে এক্সপানশন ডিভাইস। দেখেন, এখানে এখান থেকে কিউ আউট, এদিক দিয়ে হিট বের হয়, এখানে কিউ ইন।
দেখেন এখানে চারটে মেইন কম্পোনেন্ট বলা হচ্ছে হিমায়ক যন্ত্র বা রেফ্রিজারেটরের। সেটা হলো ইভাপোরেটর, কম্প্রেসর, কনডেন্সার, এক্সপানশন ডিভাইস। এখন দেখেন ইভাপোরেটর অংশ কোনটা, যে আমরা একটা ফ্রিজে আপনি বা যে কেউ আপনাদের মধ্যে আপনারা দেখেন অনেক সময় ফ্রিজের মধ্যে ফ্রিজের ডোর খুলেন, কিছু জিনিসপত্র সেখানে রাখেন, তো ওই জায়গাটা যেটাতে রাখা হচ্ছে ওটা কিন্তু ইভাপোরেটর অংশ। তো ওই যে ধরেন একটা আম রাখলেন বা একটা আপেল রাখলেন বা পানি রাখলেন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি রাখলেন, তো এই টিউবগুলোর ভিতরে কিছু রেফ্রিজারেন্ট বা যেটাকে এটা হিমায়ক যন্ত্র, কিছু হিমায়ক ব্যবহার করা হয়, এই টিউব দিয়ে সেটা চলে। এটা খুব অল্প তাপমাত্রাতেই ভ্যাপার হয়ে যায়। যেই আম গোস্ত ডিম রাখছেন এখান থেকে তাপ নিয়ে এসে ভ্যাপার হয়, কম্প্রেসরে আসে। কম্প্রেসর কিন্তু এই যে এই লো টেম্পারেচার এবং লো প্রেশারের যে ভেপার, এটাকে কম্প্রেসড করে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ভেপার কন্ডেন্সারে প্রবেশ করায়। কন্ডেন্সারে যখন আসে এখানে একটা কুলিং ফ্যান ট্যান ইউজ করা হয়, যেটার কারণে ঠান্ডা বাতাস যায়, এই গরমটাকে নিয়ে বাইরে আউট করে দেয়, অর্থাৎ তখন হিটটা কিন্তু বাইরে বের হয়ে যায়। তখন এই এই যে রেফ্রিজারেন্ট সেটা আবার চলে আসে এক্সপান্ড ডিভাইসে, এখানে আবার প্রেশার বাড়ায় দেয়, এখান থেকে আবার ইভাপোরেটরে আসে। এইভাবেই চক্রাকারে এই সাইকেলটা চলতে থাকে। এর মাধ্যমেই কিন্তু আমরা ওই যে কাঙ্ক্ষিত আউটপুট, আমরা যে ঠান্ডা চাই সেটা পেয়ে থাকি। তাহলে এখানে আমি ডিটেলস আলোচনা এখানে করতে যাচ্ছি না, যেটা মেকানিক্যালের ছেলেরা বা রেফ্রিজারেশনের ছেলেরা জানবে। কিন্তু ফিজিক্স হিসাবে, যেটা বিজ্ঞান হিসেবে যতটুকু আমাদের জানা দরকার, সেটা হলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটা হিমায়ক যন্ত্র বা রেফ্রিজারেটরের কোন অংশে তাপ গ্রহণ করা হয়। ইভাপোরেটর কিন্তু তাপ গ্রহণ করে আর কনডেন্সার তাপ বর্জন করে। আর কম্প্রেসর যেটা দেখেন এই হিমায়ককে বা রেফ্রিজারেন্টকে কী করতেছে, সেটাকে কী করতেছে, তার লো প্রেশার এবং লো টেম্পারেচারের হিমায়ককে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার হিমায়কের পরিণত। অর্থাৎ ফ্রেওন অনেক সময় আসে, প্রশ্নের মধ্যে আসে কম্প্রেসরের কাজ কী, লেখে ফ্রেওনকে বাষ্পে পরিণত করা। বলে এটা কিন্তু সরাসরি অ্যান্সারটা হলো না, কারণ ওই চারটে অপশনের মধ্যে ফ্রেওনকে বাষ্পে পরিণত করা এটা কোনোটা কম্প্রেশনের সাথে কিছুটা মিল খায়, এই জন্য বলছি ফ্রেওনকে বাষ্পে পরিণত করা। ওইটা অ্যান্সার দেওয়া যায়। বিসিএস কোশ্চেন ব্যাংকে দেখবেন অনেক সময় আসে যে রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী, তো ওখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, তো তার মধ্যে একটা আছে ফ্রেওনকে বাষ্পে পরিণত করা। ওইটা মোটামুটি কম্প্রেসরের সাথে মানানসই, এই জন্য ওইটাকে আমরা টিক চিহ্ন দিই। কিন্তু মূলত কম্প্রেসরের কাজ কিন্তু লো প্রেশার এবং লো টেম্পারেচারের যে রেফ্রিজারেন্টটা হিমায়কটা, তাকে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের হিমায়কে পরিণত করা। যাই হোক, এখান থেকে তাহলে প্রশ্ন আসতে পারে যে তাপ বর্জন করে রেফ্রিজারেটর কোনটার মাধ্যমে, কন্ডেন্সার। তাপ গ্রহণ করে ইভাপোরেটর। কম্প্রেসর কী করে সেটা আমরা শিখলাম। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা আমরা শিখে নিছি। আমার শিটের মধ্যেও বলা আছে, আপনারা আশা করি পারবেন ইনশাআল্লাহ। তাহলে রেফ্রিজারেটরের মধ্যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিন্তু এই রেফ্রিজারেটরে ইউজ করা হয় বা এই হিমায়ক যন্ত্রে ব্যবহার করা হয়, বা দ্বিতীয় সূত্রের প্রয়োগ মূলত হিমায়ক যন্ত্রে বা রেফ্রিজারেটরে। যাই হোক, আজকে আমরা মোটামুটি আলোচনা করছি। এরপর দেন বয়লার একটা বিষয়, বয়লারও একটা ফ্যাক্টরিতে বা একটা শিল্প কারখানাতে বয়লার খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটাও আমাদের জানা দরকার। বয়লারটা কি, এটা বলতেছি এটা একটা স্টিল বা কিছু তৈরি একটা আবদ্ধ ভেসেল, স্টিলের তৈরি একটা আবদ্ধ ভেসেল বা পাত্র যেটাকে বলা হয়, যেটার মধ্যে আমরা পানিকে বাষ্পে পরিণত করা হয়, যেটার মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করবো। যদি বলা হয় বয়লারের কাজ কি, অনেকগুলো কাজ বলতে পারি আমরা। সেখানে মূল কাজটা কিন্তু পানিকে বাষ্পে তৈরি করা, পানিকে ওয়াটারটাকে স্টিম তৈরি করা। অর্থাৎ বয়লার সম্বন্ধে আমরা স্টিলের তৈরি একটি আবদ্ধ ভেসেল বা পাত্র বলতে পারি, যেটা বাষ্প তৈরিতে ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে কিছু আছে বয়লার মাউন্টিংস, বয়লার অ্যাক্সেসরিজ, এগুলো নিয়ে আমরা মেকানিক্যালের ছাত্ররা আলোচনা করবে। আমরা আপাতত বয়লারটা কি সেটা জানলাম আর কি। আরেকটা দেখেন, রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রেও আমরা জেনে ফেলছি। অনেক সময় আবার আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে কোনটি পরিবেশ, আচ্ছা পরিবেশ, আমরা যে রেফ্রিজারেটরের মধ্যে বা ফ্রিজের মধ্যে যে হিমায়ক হিসেবে বা যে গ্যাস ইউজ করি, সেটা কিন্তু একসময় ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হতো, যেটা ওজোন স্তরের জন্য, ফাটলের জন্য দায়ী। এগুলা কিন্তু পরিবেশ বান্ধব না। কিন্তু এখন যেটা ইউজ করা হয় যে গ্যাসটা, যেটা কিন্তু যে আমরা যেটা এখন ইউজ করি, যে রেফ্রিজারেশন সিস্টেমে যে গ্যাসটা ইউজ করি, সেটা কিন্তু পরিবেশ বান্ধব গ্যাস, যেটা টেট্রাফ্লুরোইথেন বলা হয়, সেটা কিন্তু পরিবেশ বান্ধব গ্যাস। তো যাই হোক, এগুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আরও কিছু বিষয় নিয়ে, সেটার জন্য আমরা এখন সামনে এগিয়ে যাব। সেটা হলো যে আমরা এই যে পৃথিবীতে যে আমরা চলি, পৃথিবীতে কোনো বস্তুর ভর, চন্দ্রে সেটার ভর কত হবে, বা পৃথিবীতে কোনো বস্তুর ওজন, চন্দ্রে ওজন কতটা হবে, মানে এই যে একটা জিনিস, এটা নিয়ে একটু আলোচনা আসে, এগুলো আমাদের জানা দরকার। তো সেখানে আমরা প্রথমে একটা জিনিস, এগুলো আলোচনা করার আগে আমরা একটু বল নিয়ে আলোচনা করতে চাই। বল যেটা, বল হলো ফোর্স, ইংলিশে বলা হয় ফোর্স।
তো আপনারা জানেন বল ফোর্স এফ ইকুয়াল টু আপনারা জানেন কি ভর গুণন ত্বরণ, এটা মনে হয় জানেন আপনারা, যেটাকে বলা হয় এম এফ, অনেকে বলে এম এতে অ্যাক্সেলারেশন ত্বরণ বা এফতে ফ্রিকোয়েন্সি হিসেবে ত্বরণকে বলা হয়। তো বলের জিনিসটা আমরা বল কি কাকে বলে এটা আমরা জানি। অনেক সময় বলে 1 কেজি ফোর্স ইকুয়াল টু কত নিউটন, তখন আমরা কিন্তু বলি 9.8 নিউটন। তো যাই হোক, তো বলের ক্ষেত্রে আমরা দেখছি ভর গণন ত্বরণ, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বলের ক্ষেত্রে প্রথমেই আসে বলের মাত্রা সমীকরণ কি বা বলটা কি, এগুলো আমরা ফিজিক্সে আরও সামনে আলোচনা করব। বল হলো কি, যে যা কোনো স্থিতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থিতিশীল করতে চায় বা করে, বা কোনো গতিশীল বস্তুর গতিকে বাধা দেয় বা বাধা দিতে চায় বা বাধা প্রদান করে তাকে স্থির করে দেয়, এটাকে বল বলে। অনেক বলের ডিফিনিশন যেটা, যে স্থিতিশীল বস্তুকে কি করে তার স্থিতি থেকে গতিশীল করতে চায় বা গতিশীল করে, বা গতিশীল বস্তুকে গতির বাধা দিক পরিবর্তন করে দেয় বা গতি বন্ধ করে দিচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে বল। বলের ক্ষেত্রে আমরা সূত্র শিখছি। বলের মাত্রা সমীকরণ যখন আপনি আসবেন, স্বাভাবিকভাবে আপনারা জানেন, এগুলো আমরা আরও আলোচনা করব। ভরের মাত্রা সমীকরণ আমরা এম বলি, যদি বলি সরণ বা লেন্থ বা দৈর্ঘ্য, সেটাকে আমরা মাত্রা সঙ্গে এল বলি। আর সময় যেটা, সময়ের ক্ষেত্রে আমরা মাত্রা সমীকরণকে টি দ্বারা প্রকাশ করি। তো সেই হিসেবে ভরের মাত্রা সমীকরণ, সরণের, সময়ের, এগুলো যদি আমরা জেনে থাকি, আমরা বলের মাত্রা সমীকরণও কিন্তু আমরা পারবো। বলের মাত্রা সমীকরণ কি হবে? বলের মাত্রা সমীকরণ কোনটি অনেক সময় প্রশ্ন আসে। তো 1 নম্বরে দেওয়া থাকে এম এল টি স্কোয়ার, এম এল টি টু দি পাওয়ার -2, সি নম্বরে বলে এম এল টি -কিউ, ডি নম্বরে বলছে এম এল টি -1। কোনটা হবে? তো আমরা দেখেন একটু চিন্তা করে দেখি, বল ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। ভরের মাত্রা সমীকরণ এম, ত্বরণ কি? ত্বরণের একক আপনারা কিন্তু জানেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে কি? দূরত্ব বা সরণ এল, আর সেকেন্ড স্কোয়ার মানে টি স্কোয়ার। তাহলে দেখেন ত্বরণ আসতেছে এল বাই টি স্কোয়ার। তো ক্যালকুলেশন কি হলো? এম এল টি যদি উপরে উঠান -2, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা ত্বরণের যে বলের যে মাত্রা সমীকরণ সেটা পাইছি, যেটা হলো এম এল টি টু দি পাওয়ার -2। এটা বের করলাম কিভাবে? যে ত্বরণের মাত্রা সমীকরণ যেটা, ত্বরণ আপনারা জানেন, ত্বরণ যেটা সেটা এল বাই টি স্কোয়ার, আর ভর যেটা সেটা হলো এম। তো এটাকে যদি আপনি রূপ দিতে যান, তাহলে এম এল টি, এটা যেহেতু স্কোয়ার নিচে আসে, এটাকে উপরে নেন, তা ইনভার্স হয়ে যাবে। তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল। তো এটার মাত্রা সমীকরণও আমরা পাইছি। কোনো সময় এটা নিয়ে আবার অনেক সময় অঙ্ক আসে, অঙ্কগুলো আমরা শিখে নিব। এরপরে দেখেন বল শিখছি আমরা, ওজনের ব্যাপারে আসি। আমরা ওজন নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ওজন আমরা কিভাবে বের করব। তো ওজনের সাথে দেখেন একটা সম্পর্ক আছে। কোনো কিছুর ওজন যখন আমরা বের করতে যাব, অভিকর্ষীয় ত্বরণের সাথে একটা সম্পর্ক আছে। অভিকর্ষীয় ত্বরণটা কি বলেন তো? অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণকে আমরা ছোটো হাতের জি দ্বারা প্রকাশ করি। তো জি এর ক্ষেত্রে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, জি যেটা দেখেন এমকেএস পদ্ধতিতে আমরা জি এর একটা মান জানি, এমকেএস পদ্ধতিতে সেটা কি 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএসে কত হবে বলেন তো? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অনেক সময় 981ও বলে। আবার দেখেন এফপিএসে যদি যান, এফপিএসে কিন্তু 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হলো জি এর মান, আদর্শ মান, যেটা আমরা অভিকর্ষীয় ত্বরণের মান ধরি এইটা। এখন কোনো ক্ষেত্রে জি এর মানটা নিয়ে আবার অনেক সময় প্রশ্ন আসে, যে জি এর মান কোথায় কত, জি এর মান কোথায় কত। যেমন জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে কিন্তু বেশি, জি এর মান অভিকর্ষীয় ত্বরণের মান সবচেয়ে কোথায় বেশি? মেরু অঞ্চলে কিন্তু জি এর মান সর্বোচ্চ, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সর্বনিম্ন। মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন। চন্দ্রপৃষ্ঠে জি এর মান কত? পৃথিবীতে জি এর মান যা, চন্দ্রপৃষ্ঠে কিন্তু তার 6/1 অর্থাৎ পৃথিবীতে জি এর মান যদি 60 হয়, 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে চন্দ্রে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীতে তো যে জি এর মান 6 হয়, 6 হয়, চন্দ্রে কিন্তু 1 হবে। অর্থাৎ পৃথিবীতে জি এর মান যত, চন্দ্রপৃষ্ঠে জি এর মান তার 6/1 আবার দেখেন ভূপৃষ্ঠ থেকে দেখেন, আপনি যদি বলি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে কী হবে? জি এর মান কমবে। ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের অভ্যন্তরে গেলেও কী হবে? জি এর মান কমবে। আবার যদি পৃথিবীর কেন্দ্রে বলেন, সেটা কিন্তু জি এর মান 0। পৃথিবীর কেন্দ্রে কত? 0। তাহলে আমরা যদি একটু লিখে দিই ভালো হবে, যে মেরু অঞ্চলে জি এর মান
সর্বোচ্চ, আর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান হলো সর্বনিম্ন। আবার যদি বলা হয় চন্দ্রে জি এর মান কত, চন্দ্রে জি এর মান কত, যে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। আবার যদি বলি যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কমবে, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও কমবে। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, জি এর মান কত, 0। তো এইগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি, এটা থেকে আমরা অঙ্ক করতে গেলেও এগুলো লাগবে। দেখেন হঠাৎ করে একটা প্রশ্ন আসলো যে পৃথিবীতে কোনো বস্তুর ভর 10 কেজি, তবে চন্দ্রে উহার ভর কত? বলতে পারবেন আপনারা? পৃথিবীতে কোনো বস্তুর ভর 10 কেজি, তবে চন্দ্রে উহার ভর কত? 10/6। আমার সামনে যে স্টুডেন্ট আছে উনি বলছে 10/6, কারণ উনি মনে করতেছে যে মানে এই 10কে 6টা ভাগ করে 1 ভাগ হবে। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সে শিখছে যে চন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর যে অভিকর্ষীয় ত্বরণের মান আছে তার 6 ভাগের 1 ভাগ। এটা কিন্তু অভিকর্ষীয় ত্বরণের মান সে শিখছে, এখানে কিন্তু সে ভরকেও এক করে ফেলছে। আসলে পৃথিবীতে যদি কোনো বস্তুর ভর যা হবে, চন্দ্র বা যে কোনো গ্রহ উপগ্রহ ভর কিন্তু সেম থাকবে, ভর চেঞ্জ হবে না। অভিকর্ষীয় ত্বরণ কখন কাজে লাগবে? আমরা যদি ওজন বের করতে চাই, ওজন হলো mg, m হলো ভর আর g হলো ত্বরণ। কি ত্বরণ? অভিকর্ষীয় ত্বরণ। তো এখান থেকে দেখেন, আপনারা জানেন যে নিউটন সাহেব যিনি বিজ্ঞানী ছিলেন, যে স্যার আইজ্যাক নিউটন, উনি যখন ওই যেটা আসছে বই পুস্তকে অনেক জায়গায় আসছে যে উনি এক আপেল গাছের নিচে বসা ছিলেন, একটা আপেল গাছ থেকে ছিঁড়ে গেল, বোটা থেকে ছিঁড়ে গেল। তো সে সঙ্গে সঙ্গে কী হলো, পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে সে পড়া শুরু করলো, সে উপরের দিকে গেল না। তো সে ওখান থেকে কিন্তু থিঙ্কিং করছে। আমরা অনেক সময় গাছের নিচে পড়ে থাকলে একটা ফল পড়লে আমরা কি করি, যাক আল্লাহ আমার মনে হয় ভাগ্যে রাখছিল ফলটা, আল্লাহ আমাকে রহম করছে, গাছের ফলটা উঠায় নিয়ে আমরা খেয়ে ফেলি, এটা নিয়ে আর চিন্তা করি না। আবার অনেকে যারা ধর্মভীরু লোক, যারা আল্লাহকে ভয় করে, কারণ সে একটা গাছের নিচে বসে আছে, সেটা তার নিজের গাছ না, তো একটা ফল পড়লে সে মনে করে এটা মনে হয় আমার জন্য একটা পরীক্ষা, এই ফলটা তো খাওয়া ঠিক হবে না, মালিক তো আমাকে খাইতে বলে নাই, তো এটা কি খাওয়া ঠিক হবে না কি হবে, অনেক ক্ষুধা লাগছে, কেউ হয়তো বা খেয়ে ফেলে বলে যে পরে হুজুরদেরকে জিজ্ঞেস করে নিব। আবার অনেকে মনে করে যে যতই খিদা লাগুক এটা আমার জন্য একটা পরীক্ষা, আমি এটা খাবো না। আপনারা জানেন এগুলো নিয়ে অনেক গল্পও আছে, অনেক ইতিহাসেও আছে যে এটা যারা এরকম তাকওয়া অবলম্বন করছে, যে ফল পড়ছে খায় নাই, তাদের একরকম। আবার অনেকে আছে ফল পড়ছে হয়তো বা খেয়ে ফেলছে, পরবর্তীতে সেটার মাসুল দিতে যায়, সে অনেক পরিশ্রম করছে যে আসলে এটা তো আমার ফল ছিল না, যার ফল ছিল সে কি এটাতে মানে খুশি কিনা আমি যার ফল খেয়েছি। যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হলো যে ক্লাসের মধ্যে আমি একটু আলোচনা বা একটু গল্প করে নিচ্ছি যাতে আপনাদের মনোযোগ ভালো থাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মতো মানুষরা কি করে, হয় ফলটা খেয়ে ফেলে, নাহলে চিন্তা করে এটা খাওয়া ঠিক হবে কিনা, বা কোনো আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে নেওয়া দরকার বা এই সেই। কিন্তু নিউটন কিন্তু এগুলো চিন্তা করেনি। নিউটন বলতেছে ফলটা গাছ থেকে যে পড়লো এটা শূন্যতেই ছিল, সে কেন নিচে আসলো, এটা তো উপরেও যেতে পারতো। এগুলো নিয়ে সে কিছু সূত্র পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছে, এগুলো আপনারা জানেন। তো যাই হোক, আমি অত দূর মানে ওইদিকে যাচ্ছি না, আমি সামনের দিকে এগোচ্ছি। এখানে W=mg, অর্থাৎ কোনো বস্তুর ভর পৃথিবীতে যা যে কোনো গ্রহ উপগ্রহ নিয়ে যান, চন্দ্রে নিয়ে যান, ভর সেম থাকবে, কিন্তু ওজনের কম বেশি হবে। সে দেখেন আমরা একটা অঙ্ক করলে এখানে বোঝা যাবে। আমরা এখানে যেমন বলছি পৃথিবীতে কোনো বস্তুর ভর 10 কেজি হয়, তবে চন্দ্রে উহার ওজন কত? চন্দ্রে উহার ওজন কত? এইবার দেখেন ওজন চাইছে, তাহলে আমরা পৃথিবীতে আগে ওজন বের করে নিই। সলিউশন, এখানে গিভেন ডাটা যেটা দেওয়া আছে, বস্তুর ভর কি দেওয়া আছে বলেন তো, m=10 কেজি। তো এখানে দেখেন বস্তুর ভরটা দেওয়া আছে MKS পদ্ধতিতে, কেজিতে দেওয়া আছে। তো এখানে আমরা অভিকর্ষীয় ত্বরণের মান কি ইউজ করবো বলেন তো, G কি ইউজ করবো? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। কারণ আমরা কিছুক্ষণ আগে শিখছি যে অভিকর্ষীয় ত্বরণের মান MKS পদ্ধতিতে 9.80 মিটার/সেকেন্ড স্কয়ার, অনেকে 9.81ও বলে, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ওজন যেটা W হোয়াট, তো আমরা জানি আমরা জানি W কি mg, m হলো 10 কেজি
জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সে গুণ করলে আসে 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আবার 98 নিউটনও বলে। কেন নিউটন বললাম? আমরা জানি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকাল টু 1 নিউটন, এটা আমরা জানি। 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকাল টু 1 নিউটন। তাহলে এখান থেকে আসছে 98 নিউটন। পৃথিবীতে ওই বস্তুর ভর ছিল 10 কেজি, ওজন হয়ে গেছে কিন্তু 98 নিউটন। কিন্তু এখানে আমাদের উত্তর এখনও শেষ হয় নাই। আমাদেরকে বলা হয়েছে চন্দ্রে উহার ওজন কত। চন্দ্রে উহার ওজন কত? আমরা তো জানি চন্দ্রে ওজন কি বলেন তো? চন্দ্রে ওজন কি হবে? পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6 দিয়ে ভাগ দিতে হবে। 6 দিয়ে ভাগ দিতে হবে। দেখেন 98কে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন, সেটা মনে হয় 16.96.34 মনে হয় হবে, 16.34 নিউটন, 16.34 এরকমই হওয়ার কথা। হ্যাঁ, 34। আচ্ছা, তাহলে কি হলো? চন্দ্রে ওজনটা হলো কিন্তু 6 ভাগের 1 ভাগ। এরকম অনেক প্রশ্ন আপনাদের আসতে পারে। আজকে আরেকটা ম্যাথ করে আমরা শেষ করে দিব। এটা তো আমরা এমকেএস পদ্ধতিতে ম্যাথটা করলাম। কোনো কারণে পরীক্ষায় সে আসলো যে পৃথিবীতে কোনো বস্তুর ভর 3 পাউন্ড, কত? 3 পাউন্ড, তবে উহার ওজন চন্দ্রে কত? চন্দ্রে কত? তো সলিউশনে আমরা আসি যে আমরা জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি? এম জি। এম এর মান কত দেওয়া আছে? 3 পাউন্ড। 3 পাউন্ড। তাহলে এখানে জি এর মান কি হবে? এটা কিন্তু এফপিএস পদ্ধতিতে দেওয়া আছে, ভরটা পাউন্ড দেওয়া আছে। একজন স্টুডেন্ট বলছে 32, থ্যাংক ইউ, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার জানতে হবে। এফপিএস পদ্ধতিতে জি এর মান 32। এখানে যেহেতু পাউন্ড ইউজ হয়েছে ভরের মান, এটা এফপিএস পদ্ধতি। তো এখানে দেখেন আমরা যদি বলি 3 পাউন্ড ইন্টু জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকে আসলো 3 32 সঙ্গে কত হয়? 96 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে বলা হয় 96 পাউন্ডাল। কি বলা হয়? পাউন্ডাল। পাউন্ডাল কীভাবে আসলো? আমরা জানি 1 ফিট পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার, 1 ফিট পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার ইকাল টু 1 পাউন্ডাল। এটা আমরা 1 পাউন্ডাল এটা জানি। এটা আমার শিটের মধ্যে পাবেন আপনারা। 1 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার ইকাল টু 1 পাউন্ডাল। তাহলে এখানটা 96 পাউন্ডাল আসলো পৃথিবীতে ওই বস্তুর ওজন। এখন চন্দ্রে ওজন কত হবে বলেন তো? 6 ভাগের 1 ভাগ। চন্দ্রে ওজন তো কত হবে? 6 ভাগে 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি চন্দ্রে ওই বস্তুর ওজন কি হবে? পৃথিবীর ওজন, পৃথিবীতে বস্তুর ওজন ডিভাইডেড বাই 6, অর্থাৎ 96 ডিভাইডেড বাই 6, 16 পাউন্ডাল। তাহলে 16 পাউন্ডাল। আপনারা মনে হয় বুঝছেন যে আসলে বস্তুর ভর দেওয়া থাকলে, সেটা যদি এমকেএস পদ্ধতিতে ভরের মান দেওয়া থাকে, তাহলে আমরা জি এর মান ইউজ করবো এমকেএস পদ্ধতিতে। সেটা আমরা জানি 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএসে দেওয়া থাকলে, গ্রাম দেওয়া থাকলে আমরা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করব। আর যদি এফপিএসে দেওয়া থাকে তখন আমরা 32 ইউজ করব। এরপরে বস্তুর ওজন পৃথিবীতে বের করে নিব, এরপর তার 6 দিয়ে ভাগ দিয়ে চন্দ্রে ওজন বের করব। আবার কিন্তু অনেক সময় প্রশ্ন করতে পারে পৃথিবীতে ভর 10 কেজি, চন্দ্রে ভর কত? সেটা কিন্তু সেমই থাকবে, ভরের কোনো চেঞ্জ হবে না। বাকি ওজনের ব্যাপারে কম হতে পারে, বেশি হতে পারে, এটা অবশ্যই কম বা বেশি হবে। আবার কোনো ক্ষেত্রে একটা অঙ্কের মধ্যে বলে দিল যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে, কেন্দ্রে কিন্তু 0 হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করছি। আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো আমরা সামনে আলোচনা করব। আজকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।